দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজ তোমাদের সামনে শব্দার্থ তত্ত্ব নিয়ে আলোচনা করব। খুব সংক্ষেপে আলোচনা করব, তোমরা মন দিয়ে শুনবে। দেখো, তোমাদের মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করো, শব্দার্থ তত্ত্ব লেখা আছে। শব্দার্থ, শব্দের অর্থ। শব্দ কাকে বলে আমরা জানি, অর্থপূর্ণ শব্দ, অর্থপূর্ণ বর্ণ সমষ্টিকে শব্দ বলে। বা আমরা আরও সহজভাবে বলতে পারি, যখন কতগুলি বর্ণ পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। যদি আমি ক, চ, ম, ট ইত্যাদি ইত্যাদি দিই, ধরো 5টা দিলাম, ক, ইয়, চ, প, ত, এগুলো পাশাপাশি বসলো বটে, কিন্তু এর দ্বারা কিন্তু কোনো মনের ভাব প্রকাশ পাবে না, কোনো অর্থপূর্ণ হচ্ছে না। কিন্তু যদি আমি বলি ক, ল, ম, কলম, এই কলমের একটা মনের ভাব প্রকাশ করছে, এর একটা আবিধানিক অর্থ আছে, সুতরাং কলম একটি শব্দ আমরা বলতে পারি। সেই শব্দার্থ তত্ত্ব নিয়ে আমি আলোচনা করব। আমি প্রথমে দেখো শব্দার্থ তত্ত্ব লিখেছি। তাহলে শব্দার্থ তত্ত্ব বলতে আমরা কি বুঝি? আমি কিন্তু তোমাদের এর আগেও পড়েছি, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, এগুলো সব পড়িয়েছি। কিন্তু তাহলে শব্দার্থ তত্ত্ব বলতে আমরা কি বুঝি? আমরা ভাষাবিজ্ঞানের যে শাখায় মানব ভাষায়, মানে মানুষের ভাষায়, শব্দার্থ বিজ্ঞানের ভাষাবিজ্ঞানের যে শাখায় মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ বা মানে এবং কার্যক্রিয়া নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে শব্দার্থ তত্ত্ব বলে। ভালো করে বুঝবে তোমরা। বলছে যে ভাষাবিজ্ঞানের যে শাখাতে মানব ভাষা, আমাদের ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের মানে এবং সেই সমস্ত মানের কার্যক্রিয়া নিয়ে আলোচনা করা হয়, তাকে শব্দার্থ তত্ত্ব বলে। আবারও বলছি, আমি শুরু করছি, আমি আবারও বলছি, 3বার বলছি এটা নিয়ে। ভাষাবিজ্ঞানের যে শাখায় মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের মানে বা অর্থ এবং কার্যক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে, যে শাখায় আলোচনা করা হয় তাকে শব্দার্থ তত্ত্ব বলে। বিভিন্ন শব্দের মানে, বিভিন্ন শব্দের অর্থ, এটা নিয়ে আলোচনা করা হচ্ছে, যেটাতে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে শব্দার্থ তত্ত্ব। দেখো, আমি পরে আসছি, পরবর্তীতে আসছি। দেখো শব্দার্থ তত্ত্বের মধ্যে আমি কি কি পাচ্ছি। দেখো, আমি পাচ্ছি শব্দার্থ, পাচ্ছি সাধারণ অর্থ, পাচ্ছি নিদর্শন, পাচ্ছি ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব পাবো। তারপরে আমি আরও আছে পরে, আমি সেগুলো তো পরে আসছি। তাহলে আমি সবগুলোকে আনিনি, আমি বেছে বেছে যেগুলো আনার মতো সেগুলো আমি নিয়ে এসছি। সেইগুলোই সম্বন্ধে আমি তোমাদের সামনে বলে আলোচনা করব। তা শব্দার্থ তত্ত্বের যে অংশটা আমি প্রথম আলোচনা করব সেটা হচ্ছে শব্দার্থ। এই শব্দার্থের শ্রেণীবিভাগ নিয়ে ভাষাবিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। শব্দার্থকে কটি শ্রেণীতে ভাগ করা যাবে না যাবে তা নিয়ে
ভাষাবিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। আমরা সেই সমস্ত মতভেদের ঊর্ধ্বে উঠে বলতে পারি শব্দার্থকে দুটি ভাগে ভাগ করা যায়। এক, সাধারণ অর্থ, দুই, নিদর্শন। তাহলে শব্দার্থকে আমরা দুটি ভাগে ভাগ করলাম, সাধারণ অর্থ আর হচ্ছে নিদর্শন। আর এই শব্দার্থের শ্রেণীবিভাগ সম্পর্কে ভাষাবিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। আমরা সেই মতভেদের ঊর্ধ্বে উঠে শব্দার্থকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করলাম, এক হচ্ছে সাধারণ অর্থ, দুই হচ্ছে নিদর্শন। আমি সাধারণ অর্থ নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। সাধারণ অর্থ কাকে বলে? আমরা অভিধান আমরা জানি, ডিকশনারি বললে আমরা খুব ভালো চিনব। অভিধানে আমরা শব্দের যে অর্থ পায় তাকে সাধারণ অর্থ বলে। অভিধানে আমরা শব্দের যে অর্থ পাই, অভিধানে আমরা শব্দের যে অর্থ পাই তাকে সাধারণ অর্থ বলে। কোনো কোনো ভাষাবিজ্ঞানী একে প্রকৃত অর্থ বলেছে। যেমন ধরো সূর্য, আমরা অভিধানে পাচ্ছি সূর্য মানে হচ্ছে, বা রবি সূর্য, দিবাকর, নিশাকর, এগুলো সব সমার্থক শব্দ। সমার্থক শব্দ আমি এর মধ্যে আনিনি। তাহলে আমার কতটি সাধারণ অর্থ কাকে বলে? অভিধানে শব্দের যে অর্থটা আমরা পাই, অভিধানে শব্দের যে অর্থ আমরা পাই তাকে বলে সাধারণ অর্থ। যেমন কলম ও কলম, লেখনী, এটা সাধারণ অর্থ। ভাষাবিজ্ঞানীরা, কোনো কোনো ভাষাবিজ্ঞানী একেই প্রকৃত অর্থ বলেছেন। তাহলে সাধারণ অর্থের আরেকটি নাম হচ্ছে প্রকৃত অর্থ। নিদর্শন কাকে বলে? নিদর্শন হলো যা একটা শব্দ, ভালো করে শুনো তোমরা, নিদর্শন হলো যা একটা শব্দ এবং সেই শব্দ যে বস্তুকে নির্দেশ করে তার ভিতরের সম্পর্ককে বোঝায়, তার মধ্যকার সম্পর্ককে বোঝায়। আবারও বলছি আমি, নিদর্শন হলো যা একটা শব্দ এবং সেই শব্দ যে বস্তুকে নির্দেশ করে তার ভেতরকার সম্পর্ককে বোঝায়, তাকে নিদর্শন বলে। যেমন কোনো, এবং, এগুলো সবই শর্ট কোশ্চেন বলে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব কাকে বলে? শব্দার্থ বললাম, সাধারণ অর্থ বললাম, নিদর্শন বললাম। নিদর্শনটা আমি আরেকবার বলছি। নিদর্শন হলো যা একটা শব্দ এবং সেই শব্দ যে বস্তুকে নির্দেশ করে তার ভেতরের সম্পর্ককে বোঝায়। যেমন কোনো, এবং ইত্যাদি। আমি শ্রেণীকক্ষে বিস্তারিত বোঝাবো, আমি শর্ট কোশ্চেন বলে বিস্তারিত আলোচনায় করছি না। ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব কাকে বলে? ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব হল শব্দার্থ তত্ত্বের একটি অন্যতম শাখা। এই শব্দার্থ তত্ত্বের একটি অন্যতম শাখা হলো ঐতিহাসিক তত্ত্ব, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। এই ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের কাজ হলো সময়ের সাথে সাথে ভাষার অর্থের পরিবর্তনের আলোচনা। দেখো, সময়ের সাথে সাথে কিন্তু
শব্দের অর্থেরও পরিবর্তন হচ্ছে। যেমন আমি যদি বলি, একটা তোমাদের উদাহরণ দিচ্ছি আমি একটা, যে আমি যদি বলি কুম্ভকার, আগে তোমার অর্থ ছিল কুম্ভ মানে কলসি, কলসি তৈরি করে যে, মাটির কলসি তৈরি করে যে, তাকে বলে যে কুম্ভকার। আর এখন অর্থটা কি হচ্ছে, বর্তমানে অর্থটা কি হচ্ছে, মাটির যে কোনো জিনিস তৈরি করলে তাকে বলা হচ্ছে কুম্ভকার। তাহলে সময়ের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে ভাষার অর্থের যে পরিবর্তন, সেই পরিবর্তনে আলোচনা করে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। আমি পরবর্তীতে সেগুলো আসছে, আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে শব্দার্থ তত্ত্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। এই ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের কাজ হলো সময়ের সাথে সাথে ভাষার অর্থের পরিবর্তনের আলোচনা করা। আমি পরবর্তী আসছি, তোমরা লক্ষ্য করো, দেখো এবার আছে ব্যাপকার্থতা বা অর্থান্তর্ভুক্তি। আমারটা মন দিয়ে শোনো, তোমাদের বই পড়তে হবে, মন দিয়ে শোনো তোমরা একটু। ব্যাপকার্থতা বা অর্থান্তর্ভুক্তি, যখন কোনো শব্দের অর্থ এক বা একাধিক শব্দের অর্থের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। কি বললাম? যখন কোনো একটি শব্দের অর্থ এক বা একাধিক শব্দের অর্থের মধ্যে থাকে, তাকে বলা হয় ব্যাপকার্থতা বা অর্থান্তর্ভুক্তি। যেমন দেখো, ফল, ফল বললে আমরা বুঝি আম, জাম, কাঁঠাল। আম, জাম, কাঁঠাল। তাহলে ফল, আমি ফল বলছি, ফল, ফল বললে আম, জাম, কাঁঠাল ইত্যাদি ইত্যাদিকে বোঝাচ্ছে। তাহলে যখন কোনো একটি শব্দের অর্থ এক বা একাধিক শব্দের অর্থের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, আমকেও ফল বলছে, জামকেও ফল বলছে, কাঁঠালকেও ফল বলছে, তাহলে এক বা একাধিক শব্দের অর্থের মধ্যে আছে, একে বলা হচ্ছে ব্যাপকার্থতা বা অর্থান্তর্ভুক্তি। অর্থাৎ যখন কোনো শব্দের অর্থ এক বা একাধিক শব্দের অর্থের মধ্যে অন্তর্ভুক্তি থাকে, অন্তর্ভুক্ত হয়, তখন তাকে বলা হয় ব্যাপকার্থতা বা অর্থান্তর্ভুক্তি। থিসরাস, অভিধান। এই থিসরাস শব্দের ব্যুৎপত্তি হল রত্নাগার, রত্নের আগার, রত্নাগার। থিসরাস শব্দের ব্যুৎপত্তি হল রত্নাগার। এই যে শব্দার্থের যে বিশাল জগৎ, এই শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার, যার মধ্য দিয়ে বিন্যাস করা হয়, তাকে বলা হয় থিসরাস। আবারও তোমরা শোনো, থিসরাস শব্দের ব্যুৎপত্তি হল রত্নাগার। শব্দের বিপুল জগৎকে বা শব্দার্থের বিপুল জগৎকে, বিপুল জগৎকে তোমার সুশৃঙ্খলভাবে বিন্যাস করার, বা যেভাবে বিন্যাস করা হয়, যেভাবে বেঁধে রাখা হয়, যার মধ্যে বেঁধে রাখা হয়, তাকে বলা হচ্ছে থিসরাস। যেমন সংস্কৃতের অমর কোষ,
সংস্কৃতের অমর কোষ। পরবর্তী আসছি প্রয়োগ তত্ত্ব। প্রয়োগ তত্ত্ব কাকে বলে? এগুলো সবই শর্ট কোশ্চেন, 1 নম্বরের প্রশ্ন, 20টি শব্দের মধ্যে লিখতে হবে। প্রয়োগ তত্ত্ব কাকে বলে? প্রয়োগ তত্ত্বের কাজ কি? বলছে মানব সমাজের বিভিন্ন ক্ষেত্রে, ভাষার ব্যবহার, ভাষার অর্থের ওপর যে প্রভাব বিস্তার করে তা নিয়ে প্রয়োগ তত্ত্ব আলোচনা করে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার, ভাষার অর্থের ওপর যে প্রভাব বিস্তার করে তা আলোচনা করাই প্রয়োগ তত্ত্বের কাজ। যেমন যদি বলি তুমি যাও তুমি থাকো, আমি বললাম তুমি যাও তুমি থাকো, আমি কাউকে কিন্তু নির্দিষ্ট করে বললাম না। তাহলে এই যে প্রয়োগ তত্ত্বটা আমি প্রয়োগ করলাম না, মুখে ভাষার মধ্যে দিয়ে বলে দিলাম। তাহলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভাষার ব্যবহার, ভাষার অর্থের ওপর যে প্রভাব বিস্তার করে তা নিয়ে আলোচনায় হলো প্রয়োগ তত্ত্বের কাজ। পরবর্তী আসছে শব্দার্থ পরিবর্তন। আগেই বলেছি আমি যে সময়ের সাথে সাথে শব্দের অর্থেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। এই শব্দের অর্থের পরিবর্তনকে, শব্দার্থের পরিবর্তনের ধারাকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। শব্দার্থ পরিবর্তনের ধারাকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। দেখো তোমরা, প্রথমে আছে শব্দের প্রসার, শব্দের সংকোচ, শব্দের রূপান্তর। শব্দের প্রসার কাকে বলে? যখন কোনো শব্দে আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থে নতুন অর্থ সমষ্টি যুক্ত হয়ে শব্দের ব্যাপকতা বৃদ্ধি পায়, তখন তাকে শব্দের প্রসার বলে। ভালো করে লক্ষ্য করো তোমরা, পরীক্ষাতে কিন্তু আসে এইগুলো। বলছে যখন কোনো শব্দে শব্দের আদি অর্থ পরিবর্তিত অর্থ, শব্দের আদি অর্থ থাকে, শব্দের পরিবর্তিত অর্থ থাকে। তাহলে যখন কোনো শব্দে আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থে অর্থপূর্ণ শব্দ সমষ্টি যুক্ত হয়ে শব্দের বিস্তৃত হচ্ছে, তখন তাকে বলছে শব্দের প্রসার বা শব্দের বিস্তার। একটা উদাহরণ দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। উদাহরণটা আমি আগে দিয়ে দিয়েছি। আমি যদি কুম্ভকার যদি বলি, এটা আদি শব্দ হচ্ছে কুম্ভকার। এই কুম্ভকার বলতে প্রথমের দিকে কি বোঝাতো? যারা মাটির কলসি তৈরি করত তাদেরকে কুম্ভকার বলতো। এটা আদি অর্থ হলো। এখন কি হচ্ছে? এখন মাটির যা যা জিনিস তৈরি করছে, শুধু কলসি না, চায়ের ভাত থেকে শুরু করে, নাদা থেকে শুরু করে মাটির যা যা জিনিস তৈরি করছে, যারা তৈরি করছে তাদেরকে কুম্ভকার বলা হচ্ছে। আগেকার কি বলা হতো? যারা মাটির কলসি তৈরি করত। কিন্তু এখন পরিবর্তিত অর্থ কি হচ্ছে? মাটির যে কোনো জিনিস তৈরি করলে তাকে কুম্ভকার বলা হচ্ছে। তাহলে এটা কি হলো? শব্দের প্রসার হলো।
আগে শব্দটা সংকীর্ণ জায়গার মধ্যে ছিল, এখন শব্দটা ব্যাপক অর্থে ব্যাপকতা পেল। এটা হচ্ছে শব্দের প্রসার। আমি আরও বিস্তারিত আলোচনা পরবর্তীতে করব, আমি ক্লাসে করব, পরবর্তী ক্লাসেও আমি করব। শব্দের সংকোচ কাকে বলে? যখন কোনো শব্দে আদি অর্থের অর্থ সমষ্টির মধ্যে, বা যখন কোনো শব্দে আদি অর্থের শব্দ সমষ্টির মধ্যে পরিবর্তিত শব্দে একটিমাত্রকে বিশেষভাবে প্রকাশ করা হয়, মানে অনেকগুলোকে পূর্ববর্তীতে অনেকগুলোকে বোঝাতো, কিন্তু বর্তমানে কি হচ্ছে? একটাকে বোঝাচ্ছে, সংকোচ কমে গেল। যখন কোনো শব্দে আদি অর্থে অর্থপূর্ণ বা অর্থ সমষ্টির মধ্যে পরিবর্তিত অর্থে একটিমাত্র অর্থকে বিশেষভাবে প্রকাশ করা হচ্ছে, তখন থেকে বলা হচ্ছে শব্দের সংকোচ। দেখো, অন্ন, আগে অন্ন শব্দের অর্থ ছিল যে কোনো খাদ্যকে অন্ন বলতো, আদি অর্থ ছিল যে কোনো খাদ্য। এখন আমরা অন্ন বলতে কি বুঝি? এখন আমরা অন্ন বলতে বুঝি হচ্ছে ভাত, শুধু ভাতকে বোঝাচ্ছে। তাহলে বিগত দিনে, বিগত সময়ে আদি অর্থ অনেকগুলো ছিল, সে আদি অর্থর অনেকগুলোর মধ্যে কেবলমাত্র একটিমাত্র অর্থকে বিশেষভাবে প্রকাশ করা হচ্ছে। এটা হচ্ছে শব্দের সংকোচ। আমি আবারও বলছি, যখন কোনো শব্দে আদি অর্থের অর্থ সমষ্টির মধ্যে পরিবর্তিত অর্থে একটিমাত্রকে নির্দেশ করে। ভালো করে তোমরা শোনো, তোমরা কি বলছি। যখন কোনো শব্দে আদি অর্থে অর্থ সমষ্টির মধ্যে পরিবর্তিত অর্থে একটি ভাবকে, একটি অর্থকে বিশেষভাবে প্রকাশ করে, তখন তাকে বলা হচ্ছে শব্দের সংকোচ। যেন উদাহরণটা আমি বলেছি, অন্ন, আগে অর্থ ছিল যে কোনো খাদ্য, বর্তমানে ভাতকে বোঝাচ্ছে। আর একটা কি আছে, লাস্ট কি আছে, শব্দের রূপান্তর। যখন কোনো শব্দে আদি অর্থের সাথে পরিবর্তিত অর্থের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায় না, কোনো মিল থাকে না, তাকে বলা হয় শব্দের রূপান্তর। যখন কোনো শব্দে আদি অর্থের সাথে পরিবর্তিত অর্থের কোনো মিল খুঁজে পাওয়া যায় না, কোনো সামঞ্জস্য থাকে না, তাকে বলা হয় শব্দের রূপান্তর। উদাহরণ আমি যদি বলি তোমাদেরকে, ভালো করে তোমরা শোনো। শব্দের রূপান্তর, কলম। কলম, এই যে শব্দের আদি অর্থ হচ্ছে স্বর বা খাগ, আর এখন পরিবর্তিত অর্থ হচ্ছে লেখনী। তাহলে স্বর বা খাগের সঙ্গে লেখনীর আদি অর্থের সাথে পরিবর্তিত অর্থের কোনো কি সামঞ্জস্য আছে? কোনো কি মিল আছে? কোনো মিল নেই। তাহলে যখন কোনো শব্দে আদি অর্থের সাথে পরিবর্তিত অর্থের কোনো সামঞ্জস্য বা মিল থাকে না, তখন তাকে বলা হয় শব্দের রূপান্তর। যেমন কলম, আদি অর্থ হচ্ছে স্বর বা খাগ, পরিবর্তিত অর্থ হচ্ছে লেখনী। আমি এইগুলো নিয়ে পরবর্তীতে আবার বিস্তারিত আলোচনা করব। আজ এই পর্যন্ত আলোচনা করলাম, শর্ট কোশ্চেন এগুলো আলোচনা করলাম।
অনেক আছে এর মধ্যে, আমি আসলে আসেনি সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, আমি এগুলো শর্ত সাপেক্ষ শর্ত শব্দ আমি এগুলো আসেনি। আমি মেনগুলো তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো, শ্রেণী পঠন পাঠন শুরু হলে শ্রেণীকক্ষে আমাকে জিজ্ঞাসা করবে, আমি নিশ্চয়ই আবার আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।